ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই শুরু। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে দেশ গড়ার পদযাত্রা শুরু এনসিপির। ছাত্র জনতাকে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির। 2 ভারতীয় নাগরিকের বাংলাদেশের এনআইডি পাওয়া নিয়ে চাঞ্চল্য। পঞ্চগড়ে খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। জাতীয় পরিচয়পত্র ব্লক করে তদন্ত শুরু নির্বাচন অফিসের। এবং রেমিটেন্সের উল্লঙ্ঘনে দেশের রিজার্ভ বেড়ে প্রায় $2,700 কোটি। আইএমএফ এর শর্ত অনুযায়ী লক্ষ্য অর্জন। মুদ্রা বিনিময় হারেও ইতিবাচক প্রভাব। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। নতুন বাংলাদেশ গড়তে জুলাই হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধান রচনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে দাবি আদায় করা হবে। সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে। নেতাকর্মীরা বলেন, যতদিন নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ ছাত্র জনতার নেতৃত্বে এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সরকারের কাছ থেকে প্রতিশ্রুত সহায়তা পাননি বলে হতাশ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতা। সকালে রংপুরে সন্তানের কবর জিয়ারত করে তিনি আরও বলেন, বৈষম্যহীন দেশ গঠন হলে সার্থক হবে আবু সাঈদের স্বপ্ন। টিভি চ্যানেলে শুনছিলাম যে 30 লক্ষ করে টাকা দেওয়া হবে শহীদ পরিবার, খালি আমাকে নয়, যত শহীদ হয়েছে সকলকেই। তো সেটা এখন পর্যন্ত আমরা পাই নাই, বা ভাতা দেওয়ার কথা সেটাও তো পাইনি। সরকার আইছিল আমার বাড়িতে, আমার ছেলে যারা প্রকৃতি হত্যা করছে তাদের ঘরক আইনের আওতায় আনি, তাদের কঠিনভাবে যেন বিচার করা হয়। এই মুহূর্তে রংপুরের পীরগঞ্জে আছেন সহকর্মী নাজমুল হাসান ইসলাম নিশাত, সরাসরি যাচ্ছে তার কাছে। নিশাত, নতুন দেশ গড়তে এনসিপির যে মাসব্যাপী পদযাত্রা, সেটির প্রথম দিন আজকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এবং সকাল 10:30 এনসিপির নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং এরপরে পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। তারা যেটি বলেন যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের যে আত্মত্যাগ, সেটি সারা দেশ মনে রাখবে এবং একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে যে গণ অভ্যুত্থান হয়েছে এটি শুধু নির্বাচনের জন্য নয়, এটি একটি নয়া বন্দোবস্ত। এবং তারা যেটি হুঁশিয়ারি দিয়েছেন যে জুলাই সনদ নিয়ে এক ধরনের টালবাহানা তারা দেখছেন এবং সেটিও ছাত্র জনতা তরুণদের সাথে নিয়ে পুনরায় আন্দোলনের মধ্য দিয়ে সেটি বাস্তবায়নের উদ্যোগ তারা নেবেন এবং সেটির সময় তারা দিয়েছেন 3রা আগস্ট।
এবং একই সাথে আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে 16 জুলাই আবু সাইদের শহীদ হবার মধ্য দিয়ে যে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গোটা দেশে এবং কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত হয়, সেই আবু সাইদ যে দেশের স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ, সেই দেশ গড়তে সকলে মিলে কাজ করবার প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। এবং এনসিপির যারা নেতৃবৃন্দ তারা যেটি বলেছেন, সামনের সময়গুলোতে সকলকে সাথে নিয়ে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারা কাজ করবেন এবং তাদের যে জুলাই মাস ব্যাপী তাদের যে পদযাত্রায় সেটি মূলত আবু সাইদ সহ অন্যান্য যে শহীদরা রয়েছেন কিংবা যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা যে ধরনের দেশের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি মূলত সাধারণ মানুষের কাছে তুলে ধরবার যে প্রয়াস সেটি মূলত এই পুরো মাসব্যাপী তারা করবেন। আজকে প্রথম দিন আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সেটি শুরু হলো, এরপরে গাইবান্ধায় তাদের পদযাত্রা রয়েছে এবং সবশেষ রংপুরে তাদের একটি পদযাত্রা এবং কর্মসূচি রয়েছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির আজকের যে পদযাত্রা তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা নামের কর্মসূচি পালন করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন, সরাসরি যাচ্ছে তার কাছে। শাতিলা, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এখনকার অবস্থাটি দেখাচ্ছি। আসলে এখানে এসে জড়ো হয়েছেন যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, অর্থাৎ ঢাকার বাইরে থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। আর সবচেয়ে বড় কথা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে, অর্থাৎ বিএনপির যতগুলো বিভাগীয় নেতাকর্মীদের যে অংশটি রয়েছে তারা আলাদা আলাদা নামে বুথ করেছে, অর্থাৎ স্টলগুলো দিয়ে তারা সাহায্য করার চেষ্টা করছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার যাতে সহজে তার বসার স্থানটি, তার জায়গাটি খুঁজে পায় এবং যে শহীদ পরিবাররা আসবেন তাদের এক ধরনের আমন্ত্রণ জানানোর জন্য উপহার সহ কিন্তু এই স্টলগুলো সাজানো হয়েছে। এখানে বিভাগীয় নেতাকর্মীরা রয়েছেন এবং তারা আমন্ত্রণ জানাচ্ছেন শহীদ পরিবারের সদস্যদের, সঙ্গে সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকেও। বলে রাখি এই কর্মসূচি বিএনপি শুরু করছে 1 জুলাইতে এবং আজকের আলোচনা সভার উদ্বোধনের মধ্য দিয়ে আসলে 36 দিনের একটি বিশাল কর্মসূচি শুরু হতে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচিটি শুরু হয়েছে, আসলে আনুষ্ঠানিকভাবে যে কর্মসূচিটি শুরু হতে যাচ্ছে সেই শুরু হওয়া কর্মসূচির মধ্যে আসলে তারা 22 ধরনের বিভিন্ন আয়োজন নিয়ে সাজিয়েছে এই 36 দিনের কর্মসূচি। তার মধ্যে রয়েছে আলোচনা সভা, রয়েছে শহীদদের স্মরণে নানা রকমের উদ্যোগ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ফুটবল টুর্নামেন্ট, রয়েছে ডেঙ্গু ডেঙ্গু এবং করোনা সচেতনতা থেকে শুরু করে গণসংযোগ কর্মসূচি, রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিতি অঙ্কন, নাটক এবং এই যে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তারা আসলে জুলাই আগস্টের শহীদদের স্মরণ করতে চাচ্ছেন এবং যে বার্তাটি দিতে চাচ্ছে দলটি সেটি হচ্ছে জুলাইয়ে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল সেই ঐক্যতা, সেই অভিন্নতা জাতির ক্ষেত্রে, দেশ গঠনের ক্ষেত্রে যাতে ধারাবাহিকভাবে চলমান থাকে। ঐক্যবদ্ধ জাতির যে ধারণা দিয়ে বা যে জয়গান গেয়ে কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচির উদ্বোধনের জন্য অপেক্ষা করতে হবে এখানকার নেতাকর্মীদের, অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের বিকেল 3টা পর্যন্ত এবং সেই 3টায় তাদের দলের চেয়ারম্যান খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি যুক্ত হবেন এই আলোচনা সভায় এবং এই আলোচনা সভায় শহীদ পরিবার এবং আহতদের সরাসরি যে স্মৃতিচারণ সেটিও কিন্তু তারা আয়োজন করেছে এবং এর মধ্য দিয়ে জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনকে তারা সম্মান জানানোর চেষ্টা করছে। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে।
ফ্যাসিবাদের বিনাশ করাই ছিল অভ্যুত্থানের মূল মন্ত্র। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাসব্যাপী জুলাই কর্মসূচি উদ্বোধন করে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা সহ অন্যরা। এ সময় ৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন প্রধান উপদেষ্টা। পরে জুলাই আগস্ট শহীদদের স্মরণে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিবাদ হটিয়ে মানুষকে মুক্তির স্বাদ দিয়েছে। আর যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। 1 বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। এবং প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যানার ব্যতি রেখে জুলাইয়ের স্বার্থে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের পতনের জন্য লড়াই করেছিল, তাদের মতো আবার সেই জুলাইতে ফিরে যাওয়া, একত্রিত হওয়া, এরকম একটি জাতীয় ঐক্যমত তৈরি করা, যার ভিত্তিতে আমাদের পরবর্তী বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলমান থাকবে। এই ক্ষেত্রে আমরা জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজন তথা ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা যেসব প্ল্যাটফর্ম, সুশীল সমাজ, সাংবাদিক থেকে শুরু করে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে নিয়ে আমরা তাদের কাছে যাব, তাদের সাথে কথা বলবো। আমাদের যে আজকের এই খসড়া যে রূপরেখাটি রয়েছে, ইশতেহার রয়েছে, এখানে তাদেরকে বলবো আপনারা এটি পড়ুন, আপনারা কি সংযোজন চান, বিয়োজন চান, এই কথাগুলো বলুন। এর মধ্য দিয়ে আমাদের যে আবার এক টেবিলে বসার যে অভ্যাস, একসাথে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস, সেই অভ্যাসটি আবার চালিত হবে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহারটি আমি পাঠ করছি। তবে আমি বলে রাখছি, পুরো খসড়া ইশতেহারটি যেহেতু অনেক বড়, পুরোটা পাঠ করতে পারবো না। আমি কিছু চুম্বক অংশ পাঠ করছি, যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি, বেশ রোদ রয়েছে, লেট হয়ে গিয়েছে, তাই আমি শুরু করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার। 2024 সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার অভ্যুত্থানের রয়েছে বিশেষ মর্যাদা, যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে। 2024 সালে 23 আগস্ট 3 আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল, সেগুলোর সাথে 24 জুলাই ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক পার্থক্য রয়েছে। অতীতের আন্দোলনগুলোতে স্রেফ ও মুক্তি কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন চায়নি, বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।
জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করেছে ছাত্রদল। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। তারা বলেন, গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, এটি আপামর ছাত্র জনতার সংগ্রামের স্বপ্ন পূরণে আগামীতেও ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গেয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রক্তাক্ত জুলাই স্মরণে শহীদ মিনারে এই আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ও কেন্দ্রের জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সঙ্গীতের পর শত শত মোমবাতি জ্বালিয়ে তারা স্মরণ করেন জুলাইয়ে প্রাণ দেয়া শহীদদের। জুলাইয়ের প্রথম প্রহরে গণ অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতোভয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। আগামীতেও সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের ছাত্র সমাজ তোমাদের আকাঙ্ক্ষা যাতে হারিয়ে না যায় সেটার জন্য ওই মোমবাতি প্রজ্বলনের মতো তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, বাধা এলেও থেমে থাকা যাবে না। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন নেতারা। 1 বর্ষ পূর্তি হলো। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে রক্তাক্ত জুলাই। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গত বছর জুলাইয়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, যার শেষ পর্যায়টি ছিল গণ অভ্যুত্থান। বিস্তারিত মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বঞ্চনা থেকে মুক্তি পেতেই লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্রে শুরু থেকেই সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা। এক পর্যায়ে সেই কোটা দাঁড়ায় 56%। বছর 6 আগে 2018-তে 56% পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধিতা করে শুরু হয় কোটা আন্দোলন। 6 বছর আগের সেই আন্দোলন নতুন মাত্রা পায় 2024-এ এসে। 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র জারি করেন আদালত। রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 6 জুন আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2 দিন বিরতি দিয়ে 9 জুন আবারও মাঠে নামেন তারা এবং সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন আন্দোলনে। 1 জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। 24-এর 1 জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে 4 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আহ্বান জানান শিক্ষার্থীরা। জুলাইয়ের প্রথম দিনটি নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হয়েছে শুনানি। গত 24 জুন শুনানির জন্য এদিন ধার্য করেছিলেন আদালত। মামলার আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিযুক্ত করে ট্রাইব্যুনাল। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল
আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দুই ভারতীয় নাগরিক নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও। বিষয়টি জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করে ওই দুই এনআইডি ব্লক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সোহাগ হায়দারের রিপোর্ট। বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি গ্রামের বাসিন্দা তারা, অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হলে জায়গিরপাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। হিন্দু মুসলমান যারা এখানে আছে সবাইকে চিনি জায়গিরপাড়া। এই পরিবারটাকে তো আমি চিনি না। 80 বছর পর্যন্ত লোক আছে, তারা কোনোদিন বলতে পারতেছে না, ছবিগুলো দেখে বলতে পারতেছে না এরা এই জায়গার মানুষ। আমরা ভোটার তালিকারও কাজ করছি, আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি জানার পর ওই দুই ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশি জন্মসনদ ও ভোটার কার্ড করলো তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের এনআইডি ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস। তদন্তে বের হয়ে আসছে তখন নির্বাচন অফিস তাদের এই ইয়েটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত স্থগিত করেছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে দুটি এনআইডি লক করা আছে। ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে নিখোঁজের 19 দিন পার হলেও উদ্ধার হয়নি দুই কিশোরী আশা ও নিতু। এমন ঘটনায় উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমনে। এদিকে উদ্ধার হওয়া অন্য দুই কিশোরীর মধ্যে একজনের অভিযোগ, গণমাধ্যমে কথা বলায় আবারও নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সমাজসেবা অধিদপ্তর। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। গত 12 জুন রাতে রংপুর সমন্বিত বালিকা শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হন কিশোরী নিতু, স্মৃতি, কৃতি ও আশা। তাদের মধ্যে দুজন ফিরে এলো, এখনও নিখোঁজ নিতু ও আশা। ফিরে আসা কিশোরী স্মৃতি আক্তারের অভিযোগ, পালিয়ে রক্ষা পেলেও গণমাধ্যমে কথা বলায় পুনরায় তার চুল কেটে দেওয়া হয় কেন্দ্রেই। সেদিন রাতে পালে আসছে, আসার পরে আমি তুলি না ওদেরকে, বলি তুমি যাও, শেখরা ছেলে থাকো। বলে তুমি মা জানো না এখানে অনেক ঘটনা। আমি বললাম শুনবো না কোনো কথা। 4টা মেয়ে আমাকে জোর করে ধরে কই কি আপনি তো আমার মায়ের মতন, আমাকে বাঁচান। ঘুমাইছিলাম, আমার চুল কাটছে, কাটার পরে দ্বিতীয় দিন আমি অসুস্থ হয়ে গেছি, হাত পা উঠাতে পারি না। ম্যাডামকে বলছি, ম্যাডাম আসি দেখছে। 25 জুন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্মৃতির জবানবন্দি গ্রহণ করে মা মুক্তি বেগমের জিম্মায় দেন। কোর্ট অর্ডার দিয়েছে যেই ভিকটিম আবেদন মতো তার মায়ের কাছে থাকবে, মার কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তর নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছে। আর নিখোঁজ দুই কিশোরীকে খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এটা সম্পূর্ণ মিথ্যা। ওই শিশুটাকে নির্যাতনের কোনো প্রশ্ন আসে। আমি 1 বছর হলে দায়িত্ব আছে, 1 বছরের মধ্যে সম্রাট নামে কোনো ডাক্তার পাঠানো হয়নি। ওখানে যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় মহিলা স্টাফ দ্বারা আমি মেডিকেলে চিকিৎসা করাই, আমি অন্য কাউকে দ্বারা চিকিৎসা করাইনি। দুইজনকে আমরা উদ্ধার করে বিজ্ঞ আদালতে সব প্রেরণ করছে। আর বাকি 2 জন যারা আছে তাদেরকে আমরা অনুসন্ধান করতেছি, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছি। এদিকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার ও দায়ীদের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। 2024-25 অর্থ বছর শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা বলছেন শতাংশে নয়, পরিসর বাড়িয়ে পূরণ করতে হবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এদিকে অর্থনীতিবিদদের আশঙ্কা, লক্ষ্যমাত্রা পূরণ না হলে নতুন অর্থ বছরে ঘাটতি আরও বাড়বে। অন্তরা সেনের রিপোর্ট।
রাষ্ট্র পরিচালনার অন্যতম চালিকা শক্তি অর্থ, যার যোগান দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। সদ্য বিদায়ী অর্থ বছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা। অর্থ বছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে করা হয় 4,63,500 কোটি টাকা। কিন্তু বছরের একদিন বাকি রেখে প্রতিষ্ঠানটির হিসাব বলছে আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,578 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে আদায় হওয়া রাজস্বের চেয়ে 5.68% কম। রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। নেতিবাচক প্রভাবের কারণ হিসেবে অনেকেই বলছেন জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেখানে রাজস্ব আদায়ে জোর দিতে হতো কর্মকর্তাদের, সেখানে সরকার ও নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করে সৃষ্টি করা হয় অচল অবস্থা, যার প্রভাব পড়েছে অর্থ বছরের শেষ সময়ে। এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীরা মনে করেন করের হার না বাড়িয়ে বাড়াতে হবে পরিসর। বর্তমানে যারা ভ্যাট আর ট্যাক্স দিচ্ছে এরকম সংখ্যা যদি করি আমার মনে হয় 50টা হবে না। করের আওতা বাড়াইতে হবে, এটা হলো মূল লক্ষ্য। আওতা যদি না বাড়াইতে পারেন তাহলে এটা কোনো গভর্নমেন্ট আসলে এটা সম্ভব পারে না, অতীতেও পারে না আর সামনেও পারবে না। এদিকে রাজস্ব আদায়ের ঘাটতির প্রভাব পড়বে আর্থিক খাতে, এমনটি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে সংকট আরো বাড়বে নতুন অর্থ বছরে। এই বছর তো আসলে একটা চরম একটা উচ্চায়ের মধ্যে দিয়ে সরকারকে পার করতে হয়েছে। তো এটা স্বাভাবিক, কালেকশন টার্গেট যেটা ছিল সেটা লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগামী বছরের জন্য, যে যদি এই বছরে 1 লাখ কোটি টাকা যদি কম হয় তাহলে আগামী বছরে যে 4,99,000 কোটি টাকা টার্গেট ধরা হয়েছে এটা কিভাবে আসলে আপনার আহরণ হবে। এবং যদি আমরা এর কাছাকাছি যদি যেতে না পারি তাহলে আমাদের তো ডেফিসিট আরও বাড়বে। ব্যাংকিং খাত থেকে লোন নেওয়া বলেন, এটা আরও অনেক বেড়ে যাবে, তখন অর্থনীতি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এনবিআর এর পরিসংখ্যান বলছে গেল 4 অর্থ বছরের কোনো বাড়ি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সংস্থাটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 95 জন। পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়েছে গুলি। শান্তি উদ্যোগে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এলেও এরই মধ্যে যুক্তরাষ্ট্র $51 কোটি অস্ত্র দিয়েছে তেল আবিবকে। গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। টানা হামলায় ধসে পড়েছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র ও সড়ক। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। জেনিন শরণার্থী শিবিরে একযোগে বাড়ি, দোকান ও সড়ক ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে পরিকল্পনা অনুযায়ী সেখানে 95টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযানের গতি কমায়নি। এরই মধ্যে আগামী সোমবার ওয়াশিংটনের ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে এটি দুজনের মধ্যে চলতি বছরের তৃতীয় সাক্ষাৎ। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী ডারমারও বৈঠক করবেন। শান্তি চুক্তির নামে এই কূটনৈতিক প্রচেষ্টা চললেও হামাস জানিয়েছে ইসরায়েলের কাছ থেকে 4 সপ্তাহ ধরে কোনো গঠনমূলক প্রস্তাবই আসেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে $51 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 4,000 JDAAM বোমা নির্দেশক কিট ও অন্যান্য বিস্ফোরণ উপাদান। পেন্টাগন বলছে ইসরায়েলের নিরাপত্তা মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন গাজায় বেসামরিক প্রাণহানির মধ্যেই এই চুক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই শুরু। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে দেশ গড়ার পদযাত্রা এনসিপির। ছাত্র জনতাকে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। এবং জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।